হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আবার উপস্থিত হয়েছি অঙ্কের একটা বিষয় নিয়ে। ক্লাস 12-এর চ্যাপ্টার ডিটারমিনেন্ট। আমি লাস্ট 3টে ভিডিওতে ডিটারমিনেন্টের উপর কিছু ম্যাথ এবং ডিটারমিনেন্টের কী করে ভ্যালু বের করে প্রপার্টিসের উপর আলোচনা করেছি। আজকে আমার এই লাস্ট ভিডিওটা ডিটারমিনেন্টের উপর, যেখানে আমরা কিছু ডিটারমিনেন্টের আরও কিছু টপিকস আছে, যেমন অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট, ইনভার্স ডিটারমিনেন্ট, আর একটা ইম্পর্টেন্ট পার্ট ক্র্যামার্স রুল, ডিটারমিনেন্টের ক্র্যামার্স রুল। এই টপিকসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করছি আমাদের আলোচনা আজকে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি অ্যাডজুগেট or adjoint ডিটারমিনেন্ট। অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টটা কি? তো যে কোনো একটা ডিটারমিনেন্ট ডি, যার এলিমেন্টস গুলোকে a11, a12, a13, a21, a22, a23, a31, a32 আর a33, এই একটা ডিটারমিনেন্ট। এর আমরা অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট বার করতে যাব। তো অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট বের করার জন্য আমরা যে কোফ্যাক্টর বার করেছিলাম, সেই কোফ্যাক্টরগুলোকে বার করব এবং সেই ডিটারমিনেন্টটাকে, যেটা অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট, তা কি হবে? সেই অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টটাকে যদি আমরা ডি ড্যাশ সিঙ্গেল প্রাইম দিয়ে যদি আমরা সূচিত করি, তাহলে ডি ড্যাশ ইকুয়ালস টু হবে তার কোফ্যাক্টরস গুলো, অর্থাৎ a11 এর কোফ্যাক্টরস গুলো আমরা সূচিত করেছিলাম ক্যাপিটাল লেটার দিয়ে a11, a12 এর কোফ্যাক্টরগুলো সূচিত করেছিলাম ক্যাপিটাল লেটার a12 দিয়ে, এইভাবে a13, a21, a22, a23, a31, a32 আর a33 দিয়ে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট। যেখানে a11 টা কি? a11 টা আমরা বলতে পারি যে a11 equals to the cofactor of a11। তা কোফ্যাক্টর বের করার যে প্রসেসটা ছিল, সেই প্রসেস দিয়ে আমরা মানগুলো বের করে নিতে পারবো প্রত্যেকটা। তো এটা হলো, এটাই ভাবে আমরা, তাহলে ডি যদি একটা ডিটারমিনেন্ট হয়, তার অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টটাকে সূচিত করব আমরা ডি ড্যাশ দিয়ে। ডি ড্যাশ মানে হচ্ছে ওই যে এলিমেন্টস গুলো দেওয়া থাকবে, সেই এক একটা এলিমেন্টসের কোফ্যাক্টর গুলো বার করে নিয়ে যে মানগুলো পাবো, সেটাই হচ্ছে তার মানগুলো নিয়ে একটা ডিটারমিনেন্ট গঠন করব, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট। আর নেক্সট ডিটারমিনেন্ট হচ্ছে রেসিপ্রোকাল or inverse reciprocal or inverse determinant। সেম একটা ডিটারমিনেন্ট ডি, a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33, এই একটা ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্ট
এর আমাদের ইনভার্স ডিটারমিনেন্ট বার করতে হবে। কি করে বার করব? বলছে এটার ইনভার্স ডিটারমিনেন্ট এটাকে আমরা সূচিত করছি ডি ডাবল প্রাইম দিয়ে। ডি ডাবল ড্যাশ দিয়েছি মানে ডাবল প্রাইম। তা ডি ডাবল প্রাইম এর মানটা কি হবে? বলছে ডি ডাবল প্রাইম এর মান হবে ডি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 1 বাই প্রথম যে ডিটারমিনেন্ট আছে তার ভ্যালুটা বার করব, সেটা কিউব ইনটু ডি ড্যাশ, অর্থাৎ আমাদের অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট, অর্থাৎ ইনভার্স ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু হবে 1 বাই ডি কিউব ইনটু ডি ড্যাশ, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ দা ম্যাট্রিক্স এই ডিটারমিনেন্ট। এটাই হলো হচ্ছে আমাদের ইনভার্স ডিটারমিনেন্টের সংজ্ঞা। তাহলে আমাদের কাজটা কি হবে? এখান থেকে আমাদের ডিটারমিনেন্টের মানটা বার করে নেব, মানটা বার করে নিয়ে তারপর আমরা সেখানে একটা তার ইনভার্স ডিটারমিনেন্ট বার করব। তো আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি কি করে একটা অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট এবং তার ইনভার্স ডিটারমিনেন্টের মান বের করা যায়। আমি একটা एग्जांपल নিচ্ছি। Find adjoint and inverse determinant। সে ডিটারমিনেন্টটা কি? 1 2 3 4 5 6 3 2 2 একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। সেই ডিটারমিনেন্টের আমরা অ্যাডজয়েন্ট এবং ইনভার্স এই দুটোর মান আমরা বের করে দেখাবো। তো প্রথমে বার করে নিচ্ছি আমরা অ্যাডজয়েন্ট। তো অ্যাডজয়েন্টের মান বের করতে গেলে আমাদের জানা আছে তাহলে a11 এর মান কি করে বার করব? আমরা যদি ডাইরেক্ট বের করার চেষ্টা করি a11 এর মানটা, তাহলে দেখে নিচ্ছি a11 মানে 1 এর সাপেক্ষে আমাদের অ্যাডজয়েন্ট বার করতে হবে। তাহলে তার সাপেক্ষে রো এবং কলামটা যদি ঢেকে দিই তাহলে আমাদের চারটে এলিমেন্ট পড়ে থাকছে। কোনাগুনি গুণ করছি 5 দুগুণে 10 6 দুগুণে 12 10 মাইনাস 12 অর্থাৎ বিয়োগ করলে হবে মাইনাস, আচ্ছা লিখে যদি আমরা কি হবে 5 6 2 2 a12 2 এর সাপেক্ষে যদি আমরা তার রো এবং কলামগুলো ঢেকে দিই তাহলে কি হবে? রো এবং কলাম ঢেকে গেলে 4 6 3 2 থাকবে। লিখে দিই 4 6 3 2, প্রথমটা প্লাস তারপরে সাইনটা হবে মাইনাস। 3 এর সাপেক্ষে অ্যাডজয়েন্ট বের করছি, তার সাপেক্ষে রো এবং কলাম ঢেকে দিলাম, থাকলো পরে 4 5 3 2 4 5 3 2। স্পেসটা ছোট হয়ে যাবে নাকি চিন্তা করছি। দেখি 4 এর সাপেক্ষে ভাঙি, তাহলে 4 এর সাপেক্ষে ভাঙলে গেলে 2 3 2 2 মাইনাস 5 এর সাপেক্ষে ভাঙলে গেলে 1 3 3 2 6
6 এর সাপেক্ষে ভাঙতে গেলে 1 2 3 2, সাইনটা নেগেটিভ। তারপরে 3 এর সাপেক্ষে ভাঙতে গেলে 2 3 5 6, 2 এর সাপেক্ষে ভাঙতে গেলে 1 3 4 6, সাইনটা হবে নেগেটিভ। 2 এর সাপেক্ষে ভাঙতে গেলে আমাদের দাঁড়াবে হচ্ছে 2 3 5 6। একটু কষ্ট করে দেখে নিতে হবে, আমি জুম করে দিয়ে দেখাচ্ছি মানগুলো কি কি এসছে। এই মানগুলো আসার পর সাইনগুলো অবশ্যই মাথায় রাখতে লাগবে। প্রথম পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। এবার মানগুলো দেখে নিচ্ছি কি কি আসছে। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 10 থেকে 12 বাদ দিলে -2, 4 দুগুণে 8, 3 6 18, 8 থেকে 18 বাদ দিলে -10, সামনে একটা মাইনাস, তাহলে +10, 4 দুগুণে 8, 5 3 15, 8 থেকে 15 বাদ দিলে -7, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 থেকে 6 বাদ দিলে -2, সামনে একটা নেগেটিভ সাইন বসে আছে, +2, 2 1 কে 2, 3 3 9, 2 থেকে 9 বাদ দিলাম -7, 2 1 কে 2, 3 দুগুণে 6, 2 থেকে 6 বাদ দিলে -4, সামনে একটা মাইনাস, তাহলে +4, 6 দুগুণে 12, 5 3 15, 12 থেকে 15 বাদ দিলাম -3, 6 1 কে 6, -12, 6 থেকে 12 বাদ দিলে -6, সামনে একটা মাইনাস থাকার জন্য +6, 6 দুগুণে 12, -15। একটু ভুল হয়ে গেছে, এটা হবে 1 2 এর সাপেক্ষে ভাঙছি তো, 2 এর সাপেক্ষে ভাঙলে এটা দাঁড়াবে হচ্ছে 1 2 4 5, 1 2 4 5, একটু ভুল হয়ে গেছিল এখানে, তাহলে 5 1 কে 5, -8, তাহলে -3। তো এটা হয়ে গেল আমাদের হচ্ছে অ্যাডজয়েন্টের মান। এবার বার করতে হবে আমাদের ইনভার্স। তো ইনভার্স বার করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে সেটাকে যদি আমরা ডি ধরে নিই, তাহলে ডি এর ভ্যালু বের করতে হবে। অর্থাৎ 1 এর সাপেক্ষে ভাঙালে 1 ইনটু 5 দুগুণে 10 -12, মাইনাস 2 এর সাপেক্ষে ভাঙালে 2 এর সাপেক্ষে ভাঙালে 4 দুগুণে 8 -18, প্লাস 3 এর সাপেক্ষে ভাঙালে 4 দুগুণে 8, 5 3 15, 8 -15। তাহলে এখানে -2 হলো, 8 থেকে 18 বাদ দিলে -10, 10 দুগুণ -2 প্লাস 20, 3 এখানে হচ্ছে 8 7 15, 7 -7 ইনটু 3 -21, তাহলে -23 আর 3 হচ্ছে হলো -3, মানটা কি দাঁড়ালো -3। এবার ইনভার্স ডিটারমিনেন্ট, তাহলে -3 এর কিউব হয়ে যাবে -100 -27,
ডি কিউব, ডি এর মান যদি -3 হয় তো ডি এর কিউবের মান হবে -27, আর ডি প্রাইমের ভ্যালু হচ্ছে 2 -2 10 -7 2 -7 4 -3 6 -3। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে লাস্ট রোতে আমাদের প্রত্যেকটা থেকে 3 কমন যাচ্ছে এবং -3 কমন যাচ্ছে। যদি আমরা -3টা কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াবে রেজাল্টে? -3টা যদি লাস্ট লাইন থেকে যদি -3টা আমরা কমন নিয়ে নিই তাহলে দাঁড়াচ্ছে আমাদের -3/-27 ইনটু -2 10 -7 2 -7 4 1 -2 1 3 9 27 কাটলো তাহলে হয়ে গেল 1/9 -2 10 -7 2 -7 4 1 -2 1। তাহলে এইভাবে আমরা কোনো ডিটারমিনেন্টে আমরা অ্যাডজয়েন্ট এবং তার ইনভার্স বার করে নিতে পারবো। এরপর যেটা আমাদের আলোচনা করার ব্যাপার আছে সেটা হচ্ছে যে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের দেওয়া আছে মানে ত্রিভুজের 3টে বিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। আমাদের সেখান থেকে ডিটারমিনেন্ট দিয়ে কি করে তার ক্ষেত্রফল নির্ণয় করব সেই জিনিসটা আমরা এখন একটু দেখে নেব। খুব সহজ জিনিস, কঠিন কিছু নয়। ত্রিভুজ মানে তার 3টে বিন্দু এ বি সি ধরলাম। এই 3টে বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে একটা ধরলাম x1 y1, একটা স্থানাঙ্ক হচ্ছে x2 y2, আর একটা স্থানাঙ্ক হচ্ছে x3 y3। এই 3টে স্থানাঙ্ক দেওয়া আছে। আমাদের বলা হলো যে ডিটারমিনেন্ট পদ্ধতিতে এই তিনটিটার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যে মানগুলো দেওয়া আছে লিখে ফেলি, x1 y1 x2 y2 x3 y3। আমরা কখনো আমরা দেখিনি এরকম 3/2 অর্ডারের ডিটারমিনেন্ট হয় না। ডিটারমিনেন্ট সবসময় বলা হয়েছে একটা স্কোয়ার ফর্মে থাকবে, হয় সেটা 2/2 তাহলে সেটা 3/3 বা 4/4 বা তার বেশি, কিন্তু এখানে হচ্ছে না। তাহলে মানে দুটো কলাম পেয়েছি, 3টে রো আছে কিন্তু দুটো কলাম পেয়েছি, তাহলে একটা কলামের শর্টেজ হচ্ছে, তাহলে যে কলামটা শর্টেজ হচ্ছে তাহলে সেই কলামের জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইনটু এটা। একটা অঙ্ক দেখে নিই। দেখি একটা অঙ্ক বেছে নিচ্ছি একটা এক্সাম্পল। তিনটে বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে 6,2, একটা দেওয়া আছে তো তোমাদের হচ্ছে -3,4, আর একটা দেওয়া আছে 4, -3। এই তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
তো এটা কি করে বার করব? অর্থাৎ একটা মান দেওয়া আছে x1 y1, এটা x2 y2, এটা হচ্ছে x3 y3 ধরে নিই, তাহলে আমরা লিখবো ডাইরেক্ট ত্রিভুজটির ক্ষেত্রফল কি লিখবো? 6 2 1 -3 4 1 4 -3 1। এটাকে আমরা ডাইরেক্ট ভেঙে নিতে পারি। এখন ডাইরেক্ট ভেঙে নিতে গেলে কি দাঁড়াবে? 1/2 টা সামনে থাকলো, 6 এর সাপেক্ষে ভাঙছি, 6 গুণিত রেসপেক্টিভ রো কলাম থেকে দিলে 4 কে 4 -3, তাহলে হয়ে যাবে 4 -3 আর মাইনাসে +3 হয়ে যাবে, -2 ইনটু 2 এর সাপেক্ষে ভাঙলে -3, এখানে 4 কে 4 -4, আর 1 এর সাপেক্ষে ভাঙাতে গেলে মাইনাসে +9 -16, এত তাহলে হচ্ছে 1/2, 7 6 42, 7 2 14 +14 -7, বিয়াল্লিশ সঙ্গে 14 যোগ করলে 56 থেকে 7 বাদ দিলে 49, তাহলে দাঁড়ালো 49 এর 2 এত বর্গ একক। এটাকে মিক্সড ফ্র্যাকশন ফর্মে নিয়ে আসলেও চলবে বা এভাবে ছেড়ে দিলেও চলবে। তাহলে তিনটে বিন্দুর মান দেওয়া থাকলে কি করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তার পদ্ধতি হলো এটা। এবার আমাদের নেক্সট যে মেন ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্র্যামারস রুল। ক্র্যামারস রুলের পদ্ধতিটা আমি দেখাবো দুই ভাবে দেখাচ্ছি। এক, যদি 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট থাকে তাহলে কিভাবে প্রয়োগ করব, আর 3/3 অর্ডার হলে কি করে প্রয়োগ করব। তাহলে আমাদের টপিকটা হচ্ছে এখন ক্র্যামারস রুল। একটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট তৈরি করতে গেলে ক্র্যামারস রুলটা কখন প্রয়োগ করব সেটা জানতে লাগবে। তো ক্র্যামারস রুলটা আমরা প্রয়োগ করব যখন কোনো সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণটা 2 চল বিশিষ্ট হতে পারে বা 3 চল বিশিষ্ট হতে পারে, মানে দুটো ফ্যাক্টর হতে পারে বা তিনটে ফ্যাক্টর হতে পারে। দুটো ফ্যাক্টর হলে একটু আমাদের 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট তৈরি হবে, আর যদি 3 চলরাশি থাকে, অর্থাৎ যদি চলরাশিগুলো x y আর z ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট তৈরি হবে। সেটা নির্ভর করবে কিরকম আকারে কোশ্চেন থাকবে আমাদের। তো দুই চল বিশিষ্ট যদি কোনো সমীকরণ থাকে, তাহলে সেই সমীকরণটাকে আমরা ক্র্যামারস রুলের মাধ্যমে কি করে সমাধান করব সেটা আগে প্রথমে একটু দেখে নিই। সেটা দেখতে গেলে আমরা প্রথমে নিচ্ছি একটা 2 চল বিশিষ্ট সমীকরণ গঠন করি। আগে এই 2 চল বিশিষ্ট একটা সমীকরণ গঠন করে নিচ্ছি। প্রথম সমীকরণ আছে a11x a12y b1, a21x b2। এই দুটো সমীকরণকে আগে ক্র্যামারস রুলের মাধ্যমে কি করে আমরা সমাধান করব,
বাই y বাই আর 1 বাই x বাই d1 y বাই d2 1 বাই d, যেখানে d ইকুয়ালস টু, ডিটা কি, ডিটা হচ্ছে আমাদের এই যে চলরাশিগুলো আছে, চলরাশির সাপেক্ষে যে তার কোফিসিয়েন্ট অর্থাৎ সহগ, তো সহগগুলো নিয়ে একটা ডিটারমিনেন্ট তৈরি করব। যে চলরাশিগুলো আছে সেই প্রত্যেকটা চলরাশির সহগগুলো নিয়ে আমরা যে ডিটারমিনেন্টটা তৈরি করব, সেই ডিটারমিনেন্টের নামটা দেব হচ্ছে ডি। কি রকম, x এর সহগ হচ্ছে প্রথম সমীকরণে a11, y এর হচ্ছে a12, দ্বিতীয় সমীকরণে a21, a22, 2 নম্বর d1, d1টা কোথায় লিখেছি, x এর, অর্থাৎ যখন আমরা x এর সাপেক্ষে মানটা নির্ণয় করতে যাচ্ছি তখন আমরা d1টা পাচ্ছি। তাহলে যখন আমরা d1 এর ডিটারমিনেন্ট তৈরি করব, তাহলে x এর সহগটাকে আমি ঢেকে দিচ্ছি, x এর সহগটা ঢেকে দিয়ে x এর জায়গায় তাহলে কি বসবে, এই যে আমাদের ধ্রুবক মানগুলো আছে b1 আর b2, সেই ধ্রুবক মানগুলো বসে যাচ্ছে x এবং y এর সহগের জায়গায়। অর্থাৎ প্রথম কলামে চলে আসলো আমাদের b1 b2 আর দ্বিতীয় কলামে থাকছে হচ্ছে a12 a22। নেক্সট d2, একই ভাবে d2 এর মান কি করে নির্ণয় করব, d2 এর মান বের করছি কার জন্য, y এর সাপেক্ষে। তাহলে যখন y এর মানটা বার করতে যাচ্ছি তাহলে y এর সহগটাকে ঢেকে দিচ্ছি, y এর সহগটাকে যদি ঢেকে দিই, y এর সহগ যদি ঢেকে দিই তাহলে a111 a21 যেমন জায়গায় ছিল তেমনই থাকলো। তাহলে এই সব জায়গাটা যদি সহগটা যদি ঢেকে যায় তাহলে এই সহগের জায়গায় কি বসবে, b1 আর b2 বসবে। তো এইভাবে আমরা d1 আর d2 এর মান আমরা পেয়ে যাচ্ছি। যদি এখান থেকে d1 এবং d2 এর মান পেয়ে যায়, আমি একটু জায়গা ফাঁকা রাখছি, একটু শর্তগুলো আছে। তাহলে x is equal to, আমরা বলতে পারি d1 বাই d, আমরা যদি প্রথম এবং তৃতীয় সম্পর্কটা নিই, প্রথম আর y is equal to পাবো d2 বাই d, এই সমাধানগুলো তখনই সম্ভব যখন কিনা আমাদের d এর মান শূন্য হবে না। অর্থাৎ ক্যামারস রুল প্রয়োগ করতে পারবো তখনই যখন আমাদের এই d এর মানটা শূন্য হবে না। ঠিক আছে, কেননা নিচের সংখ্যাটা যদি শূন্য হয়ে যায়, উপরে একটা সংখ্যা ভাগ করছি শূন্য দিয়ে, তার মান অনির্ণেয়, অসংজ্ঞাত বলা যেতে পারে, অসংজ্ঞাত, তার মধ্যে সংজ্ঞা নেই, আনডিফাইন্ড। তাহলে শর্ত হলো এই d এর মান কখনোই শূন্য হবে না। এইভাবে তাহলে আমরা যদি 2/2 অর্ডারে একটা যদি মানে ডিটারমিনেন্ট তৈরি করতে হয়, তার জন্য আমি কি বললাম, প্রথমে ডিটারমিনেন্ট তৈরি করতে গেলে প্রথমে আমাদের লাগবে আমাদের দুই চল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ লাগবে। এই দুই চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা থেকে আমরা কি করলাম, আমরা ক্যামারস রুল প্রয়োগ করছি। কখন পারবো, কন্ডিশন হচ্ছে আমাদের যখন d এর মান শূন্য হবে না। তাহলে আমাদের তোমরা বলতে পারো তাহলে যে আমরা আগে থেকে d কি বার করে নেব, হ্যাঁ বার করতে পারি। এইভাবে d এর মানটা কি হচ্ছে সেটা বার করে নিয়ে তারপর আমরা ক্যামারস রুলের পদ্ধতি প্রয়োগ করে ডিরেক্ট এভাবে মানগুলো বের করতে পারি। কিন্তু আমি এখানে দেখাইনি, কেন আমি d1 d2 d কি জিনিসটা যদি আগেই আমি তথ্যটা না দিই, তাহলে আমি
কোথা থেকে d1 আর d2 d পাচ্ছি সেটা বোঝানোর জন্য আমি এইভাবে লিখেছি। এটা হচ্ছে ক্যামারসুলের পদ্ধতিটা, অঙ্ক করার নিয়মটা হচ্ছে আলাদা। তো এইগুলো হচ্ছে আমাদের 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট থাকলে গেলে তাহলে এইভাবে আমরা ক্যামারসুলটা প্রয়োগ করছি। এবার যদি তিনটে ভেরিয়েবল থাকে অর্থাৎ তিনটে চলরাশি থাকে তাহলে আমরা এখানে ক্যামারসুলটা কিভাবে লিখব, কি আকার হবে সেটা একটু দেখে নিই। সমীকরণটা লিখছি এভাবে a11x a12y a13z is equal to b1, a21x a22y a23z is equal to b2, a31x a32y a33z is equal to b3. তাহলে বাই ক্যামারসুল by Cramer's rule, x by d1, y by d2, z by d3 equals to 1 by d, where d equals to a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33, d পেয়ে গেলাম। d1 সেম ফার্স্ট কলামটাকে চেঞ্জ করে দিচ্ছি b1 b2 b3 দিয়ে, বাকিগুলো আনচেঞ্জ। d1 পেলাম, d2 বের করে নিচ্ছি, d2 মানে y এর জন্য সেকেন্ড কলামটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে a11 a21 a31 থাকলো, এখানে বসলো b1 b2 আর b3, আর এখানে লিখছি a31 এই a13 a23 আর a33, d2 পেয়ে গেলাম, d3 টা উপরে লিখছি, d3 is equal to পাবো a11 a21 a31 a12 a22 a32 আর লাস্ট কলামটা চেঞ্জ হবে b1 b2 b3। তাহলে একইভাবে therefore x is equal to হবে d1 by d, y is equal to d2 by d, z is equal to হয়ে যাবে d3 by d। শর্ত একটাই, d এর মান শূন্য হবে না। এই হলো ক্র্যামারস রুলের সলভ করার, যদি করব কখন, যখন আমাদের তিনটে চলরাশি থাকবে, তিন চলরাশি বিশিষ্ট কোনো সমীকরণ যখন থাকবে তখন আমাদের সমাধান করার নিয়ম হচ্ছে এটা। এবার একটা কথা আমি জোর দিতে চাইছি, আমি প্রত্যেকবার ক্যামারস রুল যখন লিখেছি তখন আমি বলেছি ডি এর মান শূন্য হবে না। সত্যি কি সবসময় শূন্য হবে না? শূন্য হতেও পারে কখনো। যখন শূন্য হবে তখন কি করব? বলছে যদি শূন্য হয়ে যায়
তার জন্য আমি চলে যাচ্ছি কনসিস্টেন্সি টেস্ট, অর্থাৎ সঙ্গত, একটা সমীকরণ সঙ্গত কিনা সেটাকে আমি টেস্ট করে নিচ্ছি। কনসিস্টেন্ট মানে হচ্ছে সঙ্গত, অর্থাৎ একটা দুই চলরাশি বিশিষ্ট বা তিন চলরাশি বিশিষ্ট একটা সমীকরণ, সেটা সঙ্গত হবে কি হবে না, অর্থাৎ সে সঙ্গত মানে কি, অর্থাৎ সেটাকে সমাধান করে আমরা সেখান থেকে এক্স ওয়াই বা জেড এর মান নির্ণয় করতে পারবো কি পারবো না সেটাকে আমরা যাচাই করে নেব। তো সঙ্গত শব্দটা ইউজ করা হচ্ছে কখন, বলছে যদি একটা সমীকরণ থেকে, যে সমীকরণগুলো আছে দেওয়া আছে সেই সমীকরণগুলো থেকে যদি আমরা এক্স ওয়াই অথবা জেড এর মান নির্ণয় করতে পারি, তাহলে সমীকরণটাকে আমরা সঙ্গত বলতে পারি, অর্থাৎ কনসিস্টেন্ট বলতে পারি। আর যদি এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা না যায়, তাহলে সেটা ইনকনসিস্টেন্ট অর্থাৎ অসঙ্গত বলবো। তাহলে একটু দেখে নিচ্ছি কখন সেটা সঙ্গত হবে আর কখন সেটা অসঙ্গত হবে। সঙ্গত অর্থাৎ কনসিস্টেন্ট বলছে আমরা ডি কি, ডি1 কি, ডি2 কি, ডি3 কি এটা আমরা চেয়েছি, পেয়েছি কি করে আমরা শুনে দেখলাম। তো বলছে এক নম্বর কন্ডিশন, বলছে যদি ডি নট ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ ক্যামার রুল যখন যেটাতে প্রয়োগ করছি, যদি ডি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে বলবো সঙ্গত অর্থাৎ কনসিস্টেন্ট এবং শুধু সঙ্গতই হলে হবে না, সেখান থেকে আমরা ইউনিক নাম্বার অফ সলিউশন পাবো, অর্থাৎ একটি মাত্র সলিউশন আমরা সমাধান পাবো। বলছে যদি ডি এর মান শূন্য না হয় তাহলে বলছে সমীকরণগুলি সঙ্গত হবে এবং একটি মাত্র সমাধান সেখান থেকে আমরা পাবো। ঠিক আছে, যদি এবার কথা হলো যদি ডি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে কি হবে, বলছে যদি ডি ইকুয়ালস টু 0 এবং কি বলি বলছে যদি ডি শূন্য হচ্ছে কিন্তু ডি1 ডি2 ডি3 এর মধ্যে যে কোনো কমপক্ষে যে কোনো একটি অশূন্য হয়
যে কোনো একটি যদি অশূন্য অর্থাৎ নট ইকুয়াল টু 0 হয় তাহলে বলছে কি হবে, তাহলে তাহলে সমীকরণগুলি অসঙ্গত হবে। আর অসঙ্গত হলে কি হবে, অর্থাৎ কোনো সমাধান পাওয়া যাবে না। এটা 2 নম্বর। 3 নম্বর, যদি d এর মান তো শূন্য হচ্ছে, তার সাথে সাথে দেখা যায় d1 d2 এবং d3 এর মানও যদি শূন্য হয়ে যায় তাহলে বলা হচ্ছে সঙ্গত এবং তাদের অসংখ্য সমাধান পাওয়া যাবে, একটা দুটো নয়, অসংখ্য সমাধান পাওয়া যাবে। তাহলে কি দাঁড়ালো শর্তগুলো, যদি d এর মান শূন্য শূন্য না হয় অর্থাৎ d নট ইকুয়ালস টু 0, তাহলে সমীকরণগুলো বলছে সঙ্গত হবে এবং একটি মাত্র দ্যাট মিন ইউনিক সলিউশন পাওয়া যাবে, অর্থাৎ x এর একটা মান, y এর একটা মান এবং z এর একটা করে মান পাওয়া যাবে। কিন্তু যদি d এর মান শূন্য হয়ে যায় সেক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া হচ্ছে, d এর মান শূন্য হলো ঠিক আছে, কন্ডিশন জুড়ে দেওয়া হলো যদি d1 d2 d3 এর মধ্যে কমপক্ষে যে কোনো একটি অর্থাৎ d1 বা d2 শূন্য হলো কিন্তু d3 শূন্য হলো না, তার একটা মান পাওয়া গেল, বা d1 এর মান শূন্য হলো d2 এবং d3 এর মান শূন্য হলো না, এরকম কোনো কেস যদি হয়, বা তিনটেই d1 d2 d3 তিনটেই মানই শূন্য হলো না, তাহলে বলছি সমীকরণগুলো অসঙ্গত হবে। অর্থাৎ অসঙ্গত যদি হয় তাহলে কোনো সমাধান পাওয়া যাবে না। 3 নম্বর কন্ডিশন বলা হচ্ছে কি, বলা হচ্ছে যদি d d1 d2 এবং d3 তিনটের মানই যদি শূন্য হয়ে যায় তাহলে সমীকরণগুলি সঙ্গত, কিন্তু তাদের কিন্তু আর ওই একটি মাত্র সমাধান পাওয়া যাবে না, তাদের বলছে অসংখ্য সমাধান পাওয়া যাবে। এই হলো কনসিস্টেন্ট বা সঙ্গতার তথ্য। এবার একটা আসছি, আমরা ডাইরেক্ট চলে আসছি যে ক্র্যামারস রুলে কোনো অঙ্ক থাকলে গেলে কি করে আমরা সমাধান করব সেটা করে দেখাচ্ছি। তো একটা অঙ্ক বেছে দিচ্ছি আমি, যে ক্র্যামারস রুলের মাধ্যমে সমাধান করে দেখাতে হবে কি, এটা 2000 সম্ভবত 2000
19 সালে মনে হয় কোশ্চেনটা এসেছিল। সমীকরণটা হচ্ছে এরকম 3x plus y plus z equals to 10, x plus y minus z equals to 0, 5x minus 9y equals to 1। বলছে ক্যামার্স রুলের মাধ্যমে এখান থেকে আমাদের x y z এর মান নির্ণয় করে দেখাতে হবে। তো প্রথমেই দেখে নিই ক্যামার্স রুল প্রয়োগ করতে গেলে আমাদের প্রত্যেকটা চলরাশি সহগটা থাকতে হবে। তো এখানে ঠিক আছে, এখানে তিনটে সহগই আছে, এখানেও তিনটে সহগ আছে, কিন্তু এখানে দেখো x আছে y আছে কিন্তু z নেই। তাই জন্য সমীকরণটাকে একটু আমরা গুছিয়ে নিচ্ছি। তৃতীয় নম্বর সমীকরণটাকে গুছিয়ে নিচ্ছি 5x minus 9y plus 0z equals to 1। এবার by ক্যামার্স রুল থেকে আমরা বলতে পারি x by d1 y by d2 z by d3 is equal to 1 by d, যেখানে d equals to কি হবে 3 1 1 1 1 minus 1 5 5 minus 9 0। মানটা নির্ণয় করে নিই। 3 এর সাপেক্ষে ভাঙাচ্ছি, রো কলাম ঢেকে গেলে 0 1 কে 0 0 1 কে 0 minus 9 minus 1 plus 9 তাহলে 9 minus 1 into রো কলাম ঢেকে গেলে 0 1 কে 0 5 minus 1 minus 5 আমাদের ফর্মুলাতে মাইনাস আছে তাহলে প্লাস 5 হয়ে গেল 1 into 9 minus 9 5 1 के 5 তাহলে minus 27 minus 5 minus 14 আর 1 minus তাহলে হয়ে গেল 27 কে 32 আর 14 46। শূন্য আসেনি আমাদের, ভালো কথা। d1 এর মানটা বের করে নিই। d1 মানে হচ্ছে প্রথম কলামটাকে চেঞ্জ করে দিচ্ছি কি দিয়ে 10 0 আর 1 আছে, তাহলে হবে 10 0 আর 1, বাকিগুলো আনচেঞ্জ 1 1 minus 9 1 minus 1 0। দশের সাপেক্ষে ভাঙাচ্ছি 10 ইনটু রেসপেক্টিভ রো কলাম ঢেকে গেলে 0 1 কে 0 minus 9 minus 1 plus 9 তাহলে 0 minus 9 আমি কলামের সাপেক্ষে ভাঙাচ্ছি, তাহলে 0 আছে বলে আমি বাদ দাও 1 ইনটু রো এর সাপেক্ষে ভাঙাই 1 ইনটু রেসপেক্টিভ রো কলাম ঢেকে গেলে 0 ইনটু 0 0 1 ইনটু minus 1 minus minus প্লাস 1 1 ইনটু রেসপেক্টিভ রো কলাম হয়ে গেল minus 9 ইনটু 0 0 1 ইনটু 1 minus 1 তাহলে হলো minus 90 1 minus 1 minus 1 তাহলে হয়ে গেল 92। ঠিক আছে, d3 বার করছি d2 বার করছি
কলামটা চেঞ্জ হবে আমাদের। তাহলে ফার্স্ট কলামটা 3 1 5 1 -9 এর জায়গায় বসবে 10 0 1, আবার আসবে 1 -1 0, ভেঙে নিচ্ছি। 3 into 0 into 0 0, 1 into -1 -1, 0 minus minus is plus 1, minus 10 into 0 1 the 0, 5 into -1 -5, so minus minus is plus 5, 1 into respective কলাম আর রো বরাবর ঢেকে দিলাম, থাকলো পরে 1 1 কে 1 minus 0, 3 1 কে 3, 10 5 এ 50 প্লাস 1, 3 8 কে 4 minus 50 করলে minus 46, D3। তাহলে প্রথম কলাম ঠিক থাকলো, দ্বিতীয় কলাম ঠিক থাকলো, লাস্ট কলামটা চেঞ্জ হয়ে যাবে 10 0 1। ভাঙলে কত হবে দেখা যাক। 3 into 1 1 কে 1 minus 0, minus 1 into 1 1 কে 1 minus 0, plus 10 into লাস্ট 10 এর সাপেক্ষে ভাঙলে minus 9 আর minus 5, তাহলে 3 1 কে 3 minus 1 minus 14, 10 এর 140 minus 140, তাহলে 141 থেকে 3 বাদ দিলে 138 মাইনাস, আমরা d1 d2 d3 মান পেয়ে গেলাম। এবার x equals to কি লিখতে পারি? x equals to লিখতে পারি d1 by d, মানটা বসিয়ে দিই, d1 by d, d1 এর মান বের করে ফেলেছি আমরা -92 আর d এর মান বার করেছি -46, মাইনাস মাইনাস ক্যান্সেল, কাটাকাটি করে হলো 2, তাহলে x এর মান পেয়ে গেলাম। দেন y d2 by d, d2 এর মান পেয়েছি কত -46 আর d এর মান পেয়েছি অলরেডি -46, মাইনাস মাইনাস ক্যান্সেল করে ভ্যালু হয়ে গেল 1। z d3 by d, d3 এর মান কত পেয়েছি? d3 এর মান পেয়েছি আমরা -138 আর d এর মান -46, ক্যান্সেল, কাটাকাটি করে হবে 3, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 2, y এর মান 1, z এর মান 3। অতএব নির্ণয় সমাধান মানে সলিউশন x equals to পেলাম 2, x equals to 2, y equals to 1, z equals to পেলাম হচ্ছে 3। তো এইভাবে আমরা একটা যদি 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট তৈরি করতে, ডিটারমিনেন্ট থেকে ক্যামার টুলের সাহায্যে আমরা তার মান নির্ণয় করতে পারবো। যদি দুটো চলরাশি থাকে তাহলে সেখানে 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট তৈরি হবে। এখানে তিনটে চলরাশি থাকার জন্য আমাদের 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট তৈরি হলো এবং তার সমাধান পদ্ধতি আমরা এইখানে দেখালাম। তো ডিটারমিনেন্টে আর
কোনো টপিকস আমাদের এই এইচএস সিলেবাসে আর নেই, সুতরাং আর ভিডিওটাকে বড় না করে আমি ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।